This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরে নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবর, জামিন পেতে এবার বাংলা ছাড়তেও রাজি পার্থ চট্টোপাধ্যায়। জামিন পেতে সুপ্রিম কোর্টে মরিয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রয়োজনে প্রতিবেশী রাজ্যেও থাকতে রাজি আমার মক্কেল। সুপ্রিম কোর্টের সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতাগির। এই মুহূর্তের সব থেকে বড় খবর, জামিন পাওয়ার জন্য এতটাই মরিয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী যে তিনি ভিন রাজ্যেও থাকতে রাজি। আরো বিস্তারিত জানাবেন সুপ্রিম কোর্ট থেকে আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন এই মুহূর্তে। জ্যোতির্ময়, প্রাক্তন শিক্ষামন্ত্রী আর প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী আর কি কি সওয়াল করলেন আদালতে, আর বড় কি কি তথ্য উঠে আসছে এই মুহূর্তে? দেখো, আজ শুনানি শুরুতেই এসডি রাজু অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখার জন্য আদালতকে আবেদন জানান এবং তিনি জানান যে ইডি মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত জেলে থাকবেন। আর তার প্রেক্ষিতেই মুকুল রোহতাগি বলেন যে সবাই জামিন পাচ্ছেন, এটা ঠিক নয়, এটা ইডির তরফে একটা স্ট্যাটিস্টিক প্রেশার হচ্ছে। বিচারপতি সূর্যকান্ত তার জবাব দিয়ে বলেন যে সবাই আপনার মতো মন্ত্রী নন, অর্থাৎ এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন এবং তারপরই পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকাকে কার্যত খুব তীব্র ভাষায় তিনি সমালোচনা করেন। তিনি বলেন যে আপনার দপ্তরে নিয়োগ হচ্ছিল, সেখানে দুর্নীতি হয়েছে এবং কোট আনকোট তিনি বলেন যে অন দি ফেস অফ ইট ইউ আর এ করাপ্ট পারসন, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ তা আজকে আদালত মন্তব্য করে জানিয়েছে এবং স্পষ্টভাবে তিনি বলেন যে সমাজে আমরা কি বার্তা দেবো, দুর্নীতিগ্রস্ত মানুষটাও জামিন পেয়ে যাচ্ছেন। কিন্তু রোহতাগি বলেন যে উনি 2.5 বছর ধরে জেলে আছেন, কিন্তু বিচারপতি সূর্যকান্ত তিনি বলেন যে তাতে কি, আপনার কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। কিন্তু মুকুল রোহতাগি বোঝানোর চেষ্টা করেন যে যে জায়গায় টাকা উদ্ধার হয়েছে সেই জায়গার মালিকানা পার্থ চট্টোপাধ্যায়ের নয়। কিন্তু কোর্ট এক্ষেত্রে জানায় যে একাধিক সংস্থার সঙ্গেও মন্ত্রী হয়ে পার্থ চট্টোপাধ্যায় যুক্ত ছিলেন এবং তিনি এর জন্য তিনি অফিস অফ প্রফিটের মধ্যে তিনি পড়তে পারেন। তিনি নিজে পরোক্ষে ডিরেক্টর নিয়োগ করেছেন। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা এবং বেসরকারি সংস্থার নামে একযোগে সম্পত্তি কেনা হয়েছে, সেই কোম্পানিগুলোতে তিনি দামি পার্সেন্ট রেখেছেন। পার্থ চট্টোপাধ্যায় একজন মন্ত্রী ছিলেন, তিনি নিজের বিরুদ্ধে কখনোই তিনি তদন্তের নির্দেশ দেবেন না। যতদিন পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন তাকে কেউ ছবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কোর্টের হস্তক্ষেপের পর এবং কেন্দ্রীয় এজেন্সির তদন্তের পরই সব বিষয় সামনে এসছে এবং তখনই বিচারপতি সূর্যকান্ত তিনি স্পষ্টভাবে তিনি জানিয়ে দেন যে কোর্টের এক্ষেত্রে ফোকাস কি। তিনি বলেন যে আমাদের দেখতে হবে যে উনি মুক্তি পেলে তদন্তের উপর কিভাবে প্রত্যক্ষভাবে প্রভাব পড়বে এবং তিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসডি রাজুর কাছেও জানতে চান যে এক্ষেত্রে সরাসরি ইম্প্যাক্ট কি হতে পারে এবং তিনি বলেন এসডি রাজুর উত্তর ছিল যে 2 থেকে 3 মাসের মধ্যে কোর্ট এক্ষেত্রে চার্জ ফ্রেম করবে। আর একটা জিনিস জানতে চাইবো, এখন যেমনটা তুমি জানাচ্ছিলে একটু আগে যে এই মুহূর্তে তো লাঞ্চের বিরতি চলছে, কিন্তু সুপ্রিম কোর্টে আজ কি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হবে না হবে না সে বিষয়ে কোনো একটা আজকে কি তার ভার্ডিক্ট পাওয়া যেতে পারে? দেখো, সেটা সম্পূর্ণভাবে কোর্টের এখতিয়ারভুক্ত, এক্ষেত্রে কিন্তু কখনোই কোনো সম্ভাবনার জায়গা বলা সম্ভব নয়। অর্থাৎ কোর্ট আজকে ভার্ডিক্ট দেবে নাকি তারা অর্ডার রিজার্ভ করবে সেটা সম্পূর্ণভাবে কোর্টের প্রেরোগেটিভ, এক্ষেত্রে কোনো রকম সম্ভাবনা। ধন্যবাদ তোমাকে, নজর রাখো, তোমার সঙ্গে এই নিয়ে পরবর্তীতে আবারও কথা হবে। আর এবার নজর রাখতেই হচ্ছে বাংলাদেশের দিকে, তার কারণে পদ্মা পারে হিন্দুদের উপর নির্বিচারে হামলার ঘটনা কিন্তু চলেই যাচ্ছে। এবার হিন্দু নিপীড়ন বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় মঙ্গলা গ্রামে রাতভর অত্যাচার চলল সনাতনীদের বাড়িতে। সেই ছবি দেখলে আপনি এখানে বসে শিউরে উঠবেন। হিন্দুদের একের পর এক বাড়ি দোকানে লাগিয়ে দেওয়া হলো আগুন, চলল অবাধে ভাঙচুর। অন্তত শখানেক বাড়িতে ভাঙচুর হয়েছে, হ্যাঁ 100টারও বেশি বাড়িতে ভাঙচুর হয়েছে। বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে অন্তত 40 জন সংখ্যালঘুর। মৌলবাদীদের এই রোষ থেকে রেহাই পায়নি ধর্মীয় স্থান, যেখানে উপাসনা করা হয়, যেখানে কোনো রকম কোনো সন্ত্রাসের জায়গা নেই, সেই উপাসনা স্থলও রেহাই পাচ্ছে না। সংখ্যালঘুদের 20টা ধর্মীয় স্থানে হামলা চলেছে। অনেক হিন্দুর অবস্থা আশঙ্কাজনক, তারা মার খাচ্ছেন নির্বিচারে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেনা তো আসছে, কিন্তু সেটা গোটা ঘটনা ঘটে যাওয়ার পরে সংখ্যালঘুদের উপর হামলায় এখনো কেন চুপ ইউনূস সরকার? এই প্রশ্ন তুলছেন সনাতনীরা, এপার বাংলারও ওপার বাংলারও। এক সংখ্যালঘু যুবকের সোশ্যাল মিডিয়া পোস্টকে অছিলা করে কট্টরপন্থীরা। আক্রোশে
দোয়ারা থানাতেও হামলার চেষ্টা কট্টরপন্থীদের। সংখ্যালঘু যুবককে কট্টরপন্থীদের হাতে তুলে দেওয়ার দাবি। সুনামগঞ্জের দোয়ারা এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক। দেখুন সেই ছবি এই মুহূর্তে। বাংলাদেশের মৌলবাদী তাণ্ডবের বিরাম নেই। এবার হিন্দু যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারা হলো। ঠাকুরগাঁওয়ে মৌলবাদীদের হাতে আক্রান্ত যুবক, তার অবস্থা আশঙ্কাজনক। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি করায় মৌলবাদীদের রোষের মুখে পড়তে হয় ওই যুবককে। গুরুতর জখম ওই যুবক হাসপাতালে ভর্তি। দেখুন তার অবস্থাটা একবার। আমরা কথা বলেছিলাম এই নিয়ে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বললেন শুনুন। বাংলাদেশ কিন্তু এই সনাতনী হিন্দু সমাজ বা সংখ্যালঘুদের একদমই ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং এটা এরা আরো তীব্র করবে, আরো নৃশংস হবে। আর এই সরকার যেটা বলছেন ইউনূসের, ও একটা নিহাত ছাক শিশু। সরকার চালাচ্ছে নজরুল, হেফাজতের দালাল। ওরা তো আক্রমণ করবেই। পুলিশ প্রশাসন বা আর্মির কোনো ভূমিকাই নেই, এদের কাজ করতে দেওয়া হবে না। একটা বড় অংশ কিন্তু পুলিশ বা আর্মি, বাংলাদেশ আর্মির, তারাও এখন হেফাজত বা ইসলামিক মৌলবাদী শক্তিগুলোর কাছে নথি স্বীকার করেছে। দেখুন একটার পর একটা যে সমস্ত ছবি দেখাচ্ছি, সেই সব ছবি দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশে মার খাচ্ছে হিন্দুরা। ঘরে বাইরে বিতর্ক, প্রতিবাদে ঝড় উঠছে, কিন্তু তারপরেও বাংলাদেশে কট্টরপন্থীদের সন্ত্রাস থামার নাম নেই। সংখ্যালঘুদের ওপর হামলা, অত্যাচার চলছেই। বেছে বেছে সনাতনীদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এবার একটা ছবি দেখাবো আপনাদের। কোচবিহারের সীমান্তবর্তী বাংলাদেশের নীলফামারীতে, সেখানে মঙ্গলবার রাতে একাধিক বাড়িতে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয়। গোটা এলাকা দাউ দাউ করে জ্বলতে থাকে। একই সঙ্গে সংখ্যালঘুদের বাড়িতে চড়া হয়ে দেদার ভাঙচুর চালানো হয়। হিন্দুদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়। আর হিন্দুদের ওপর এই আক্রমণ নিয়ে গোটা বিশ্বে যখন মুখ পুড়ছে ইউনূস প্রশাসনের, তখন এত কিছুর পরেও চুপ তারা, মুখে কুলুপ। জামাতের সঙ্গে বৈঠক হচ্ছে, কিন্তু হিন্দুদের বাঁচানোর কোনো উদ্যোগ নেই। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়িয়ে কেউ যদি সওয়াল করে তাকে গণপিটুনি দেওয়া হবে। এবার চট্টগ্রাম আদালত চত্বরে দাঁড়িয়ে এমন হুমকি দিতে শোনা গেল সে দেশের আইনজীবীদের একাংশকে। হুমকির সেই ভিডিও TV9 বাংলায় দেখুন একবার। ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোসরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। গতকাল একটা ছবি দেখেছিলাম আপনাদের। মঙ্গলবার ভয়াবহ হামলা চালানো হয় রমেন রায়ের উপর। কে এই রমেন রায়? এই রমেন রায় চিন্ময় কৃষ্ণ প্রভুর 51 জন আইনজীবীর মধ্যে একজন। চিন্ময় কৃষ্ণের হয়ে চট্টগ্রাম আদালতে তার সওয়াল করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা তিনি পারেননি। তার কারণ বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীরা তাকে সেই সুযোগ দেয়নি। সওয়াল না হওয়ায় জামিনও পেলেন না চিন্ময় প্রভু। তার কারণ তার আইনজীবীর অবস্থা দেখুন একবার নিজের চোখে। হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যে কারণে